হ্যালো এসএসসি 26 এবং 27 বিষয়ের শিক্ষার্থীরা, আমি তোমাদের মামুন ভাইয়া। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আজকে আমরা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট পরিস্থিতি, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে কারা পরীক্ষা দিতে পারে, পরীক্ষা দেওয়ার যোগ্যতাগুলো কী কী এবং কোন কোন সাবজেক্ট হচ্ছে পরীক্ষা দেওয়া লাগে। তো আশা করছি তোমরা আজকের ক্লাসটা এনজয় করবা এবং যাদের হচ্ছে ইউনিট নিয়ে কনফিউশন আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটগুলোতে কীভাবে এক্সাম হয়, কারা এক্সাম দেয়, কত জিপিএ লাগে, এই জিনিসগুলো নিয়ে যাদের মনে অনেক কোশ্চেন আছে বা কনফিউশন আছে, তারা আজকের ক্লাসটা দেখলে আই থিঙ্ক সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা দেখবো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের পরিস্থিতি। তো ক ইউনিটে অ্যাকচুয়ালি কারা পরীক্ষা দেয়, ক ইউনিটে যদি আমি পরীক্ষা দিয়ে চান্স পেয়ে যাই তখন আমি আসলে কোন কোন সাবজেক্টগুলো পড়বো। যেমন ক ইউনিটে হচ্ছে তোমার বিজ্ঞান অনুষদ আছে, অর্থাৎ বিজ্ঞানের যে সাবজেক্টগুলো আছে সেগুলো এখানে পড়ানো হয়। তারপরে জীববিজ্ঞান অনুষদ আছে, ফার্মেসি অনুষদ আছে, দেন আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদ আছে, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ, পরিসংখ্যান অ্যান্ড গবেষণা ইনস্টিটিউট অনুষদ, দেন পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এবং আরও আছে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। অর্থাৎ এই ইনস্টিটিউটগুলো হচ্ছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে যখন কেউ পরীক্ষা দিয়ে টিকবে তখন সে এই অনুষদের যে কোনো একটা অনুষদে সে তার মেরিট পজিশন অনুযায়ী সে পড়তে পারবে, পড়ার যোগ্যতা অর্জন করবে আমরা বলতে পারি। তো আমরা যদি পরবর্তীতে দেখি, অ্যাকচুয়ালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট যেটা, সেটা হচ্ছে আমাদের যে বিজ্ঞান ভিত্তিক যে সাবজেক্টগুলো আছে, অর্থাৎ সায়েন্সের যে এরিয়াসগুলো, সায়েন্সের যে ডিসিপ্লিনগুলো, সেগুলো হচ্ছে ক ইউনিটে পরীক্ষা দেয়। তাহলে আমাদের মনে একটা কোশ্চেন আসে, তাহলে কি ক ইউনিটে শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীরা পড়বে, বা শুধুমাত্র যারা কলেজে এসএসসিতে সায়েন্স পড়ে আসে তারাই পড়তে পারবে? এই আইডিয়াটা একটু ভুল আর কি। সায়েন্সের যে অনুষদ বা ক ইউনিট যেটা, সেখানে যেভাবে বিজ্ঞানের শিক্ষার্থীরা পড়তে পারবে, তুমি যদি মানবিকের স্টুডেন্ট হয়ে থাকো তুমিও পড়তে পারবা, এবং তুমি যদি বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয়ে থাকো বা কমার্সের হয়ে থাকো, তুমিও চাইলে এই যে বিজ্ঞান অনুষদের যে সাবজেক্টগুলো সেগুলো হচ্ছে পড়তে পারবে। জাস্ট তোমাকে হচ্ছে ক ইউনিটের যে প্রসিডিউর আছে সেই প্রসিডিউরাল পদ্ধতিতে হচ্ছে তোমাকে পরীক্ষা দিতে হবে। তো আমরা হচ্ছে সেই পদ্ধতিটাই দেখবো যে আমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকি আমি কিভাবে এক্সাম দিব, আমি যদি কমার্সের স্টুডেন্ট হয়ে থাকি আমি কিভাবে এক্সাম দিব, এবং আমি যদি মানবিকের স্টুডেন্ট হয়ে থাকি আমি কিভাবে এখানে এক্সাম দিয়ে এই সাবজেক্টগুলো পড়তে পারবো। তো আমরা হচ্ছে দেখি। তো এখানে নর্মালি হচ্ছে এটা মেইনলি সাজানো হচ্ছে বিজ্ঞান স্টুডেন্টের জন্য, এবং যারা হচ্ছে গ্রুপ পরিবর্তন করে মানবিক থেকে বা হচ্ছে বিজনেস স্টাডিজ থেকে আসতে চায় তারাও এখানে পরীক্ষা দিতে পারে। তো মেইনলি হচ্ছে আমরা প্রথমে দেখবো বিজ্ঞান শাখার, যারা হচ্ছে বিজ্ঞান থেকে এসে পরীক্ষা দিবে তারা কিভাবে পরীক্ষা দিবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞানের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারে যাদের হচ্ছে উচ্চ মাধ্যমিকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকে সায়েন্স ছিল। তারপর হচ্ছে যারা হচ্ছে ও লেভেল থেকে আসছে বা হচ্ছে ইংলিশ মিডিয়াম থেকে যারা আসছে তারা পরীক্ষা দিতে পারবে। তারপরে এখানে একটা জিপিএর কন্ডিশন আছে। জিপিএর কন্ডিশনটা কি? তার হচ্ছে এসএসসি ও এইচএসসি প্রতিটিতে পৃথকভাবে চতুর্থ বিষয় সহ ন্যূনতম 3.50 থাকতে হবে। অর্থাৎ তার এখানে ফোর্থ সাবজেক্ট বলতে আমরা কোনটাকে বুঝি, যেটা হচ্ছে অপশনাল সাবজেক্ট, সেই সাবজেক্ট সহ যদি তার কোনোটাতে ন্যূনতম 3.50 জিপিএ থাকে সে তাহলে হচ্ছে সে এক্সাম দিতে পারবে। এবং উভয় পরীক্ষার জিপিএ ন্যূনতম 8 হইতে হবে। অর্থাৎ আমরা যদি এটা একটু বোঝার চেষ্টা করি এখানে আসলে কি বুঝাইতেছে, অর্থাৎ এসএসসি দুঃখিত, অর্থাৎ আমাদের এসএসসি এবং এইচএসসি মিলে এই দুইটা মিলে হচ্ছে আমাদেরকে 8 হইতে হবে। কত হইতে হবে ভাইয়া? আমাদের হচ্ছে এসএসসি এবং এইচএসসি মিলে 8 হইতে হবে। অর্থাৎ এখানে মিনিমাম 3.50, যে কোনো দুইটার এসএসসি আর এইচএসসিতে যে কোনো দুইটার একটাতে আমার মিনিমাম 3.50 হইতে হবে, এবং হচ্ছে দুইটা মিলে 8 হইতে হবে। অর্থাৎ আমার যদি এভাবে হয়, অর্থাৎ আমরা যদি এভাবে চিন্তা করি যে আমার এসএসসিতে 3 এবং হচ্ছে এইচএসসিতে আমি 5 পেলাম, তাহলে তো আমার 8 হয়েছে। যে আমার এসএসসিতে 3 পয়েন্ট আর হচ্ছে এইচএসসিতে হচ্ছে আমি জিপিএ 5 পাইছি, তাহলে তো আমার 8 হয়। তাহলে কি আমি পরীক্ষা দিতে পারবো? উত্তর হচ্ছে পারবো না। কেন? আমাকে এখানে একটা কন্ডিশন দিয়ে দিছে যে আমার এসএসসি আর এইচএসসিতে যে কোনো মিনিমাম আমার জিপিএ হইতে হবে 3.50, তাহলে আমি পরীক্ষা দিতে পারবো। তো এটা একটু তোমরা মাথায় রাখবা, তোমরা যারা এসএসসি লেভেলে আসো বা এইচএসসিতে আসো তোমাদের অ্যাটলিস্ট মিনিমাম জিপিএ যাতে হচ্ছে 3.50 থাকে, না হয় কিন্তু তুমি এই ক ইউনিটের পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবা না। তো আমরা যদি পরবর্তী গাইডলাইনগুলো দেখি, তো পরবর্তীতে বলা হচ্ছে যারা মানবিক এবং হচ্ছে ব্যবসা শাখা থেকে আসবে। অর্থাৎ আগে যেটা দেখছিলাম সেটা ছিল শুধুমাত্র বিজ্ঞান শাখা থেকে যারা আসবে, এখন কেউ যদি মানবিক অথবা হচ্ছে ব্যবসা শিক্ষা শাখা থেকে আসতে চায় তাদের হচ্ছে কি কন্ডিশন ফিল আপ করতে হবে সেটা যদি আমরা একটু দেখি ভাইয়া। সেটা হচ্ছে আমাদের মানবিক অথবা হচ্ছে মানবিক বা হচ্ছে যারা
ব্যবসা শিক্ষা শাখা থেকে আসবে তারাও এখানে পরীক্ষা দিতে পারবে। তাদের হচ্ছে ন্যূনতম হচ্ছে 3 পয়েন্ট থাকতে হবে। অর্থাৎ যারা হচ্ছে বিজ্ঞান ব্যাকগ্রাউন্ড থেকে আসবে তাদের হচ্ছে মিনিমাম কত থাকা লাগবে, 3.50 থাকতে হবে। আর এখানে কত থাকতে হবে, মিনিমাম এসএসসি আর এইচএসসিতে মিনিমাম 3 পয়েন্ট থাকতে হবে। আর হচ্ছে উভয় পরীক্ষা মিলে 7.50 হইতে হবে। অর্থাৎ আমার এসএসসি অ্যান্ড এইচএসসি মিলে কত থাকা লাগবে, দুইটা মিলে হচ্ছে আমার 7.50। আর হচ্ছে আমার মিনিমাম থাকা লাগবে হচ্ছে 3.50। আইদার এসএসসি আর এইচএসসি যেটাতে তোমার থাকুক না কেন, 3.50 না, এখানে হচ্ছে আমার 3 পয়েন্ট থাকতে হবে। 3.50 হচ্ছে শুধুমাত্র বিজ্ঞানের জন্য। আমার হচ্ছে 3 পয়েন্ট মিনিমাম থাকতে হবে। মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে আমাকে এসএসসি আর এসএসসিতে 3 পয়েন্ট মিনিমাম পাইতে হবে, আর তার উপরে যত পাবো সেটা আমার জন্য হচ্ছে প্লাস পয়েন্ট। তো সেটা আর এখানে যোগফল শর্ত হচ্ছে দুইটা এসএসসি আর এসএসসি মিলে, যেটা হচ্ছে আমার 7.50 হইতে হবে। ওকে, এখন পরবর্তীতে যেটা বলা হচ্ছে আসলে বিজ্ঞান অনুষদে আছে কি কি, যেমন এখানে হচ্ছে ভর্তি পরীক্ষা নর্মালি ডিসেম্বর হয়ে থাকে। আমরা জানি যে আমাদের আপকামিং যে অ্যাডমিশন এক্সাম সেটা হচ্ছে ডিসেম্বরে হওয়ার একটা পসিবিলিটি আছে। আর বাকিটা হচ্ছে আমরা নোটিশ দিলে জানতে পারবো, ঢাকা ইউনিভার্সিটি থেকে নোটিশ পাবলিশ হলে আমরা অ্যাকচুয়াল জানতে পারবো যে পরীক্ষাটা কবে হবে। দেন এখানে হচ্ছে টোটাল 32টি বিভাগ আছে, অর্থাৎ ক ইউনিটে যারা পরীক্ষা দিবে তারা তাদের মেরিট পজিশন অনুযায়ী 32টা ডিপার্টমেন্টের যে কোনো একটা ডিপার্টমেন্টে তারা সালে ভর্তি হতে পারবে। আবার এখানে নর্মালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো ইউনিটে আবেদন করতে নর্মালি 1050 টাকার মতো আবেদন ফি দিতে হয়। তারপর হচ্ছে তোমাদের এখানে আসন সংখ্যা কত, এটা একটু গুরুত্বপূর্ণ তথ্য। এখানে তোমাদের জন্য আসন সংখ্যা রয়েছে 1891টি। অর্থাৎ আমাদের ক ইউনিট যেটা আছে, অর্থাৎ ক ইউনিটে টোটাল আসন সংখ্যা হচ্ছে 1891টি। অর্থাৎ তোমরা যারা ক ইউনিটে পরীক্ষা দিবা তারা হচ্ছে এই 1891টি আসনের জন্য তোমরা লড়াই করবা। তারপরে যদি আমরা দেখি, আমরা এখানে দেখবে এখন ভর্তি পরীক্ষার যে এক্সাম হবে, এখানে এক্সাম আসলে কেমন এক্সাম হবে, এখানে কি লিখিত এক্সাম হবে, রাইটিং এমসিকিউ এক্সাম হবে, আর এখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন হবে। এখানে নর্মালি আমাদের 100 মার্কের এক্সাম হবে। ঢাকা ইউনিভার্সিটির প্রতিটা ইউনিটে মোটামুটি বলা যায় 100 মার্কের এক্সাম হয়। সেমভাবে আমাদের যে বিজ্ঞান অনুষদ আছে অর্থাৎ ক ইউনিট আছে সেখানে 100 মার্কের একটা এক্সাম হবে। তার মধ্যে তোমাদের হচ্ছে 60 মার্ক থাকবে এমসিকিউ থেকে, আর এমসিকিউতে 60টা এমসিকিউ থাকবে। ওই 60টা এমসিকিউ তোমাকে আনসার করতে হবে 45 মিনিটের মধ্যে, আর সেটা প্রতিটা এমসিকিউর নাম্বার হচ্ছে 1 করে। আর তোমাদের যে লিখিত পরীক্ষা সেখানে হচ্ছে 40 নাম্বারের একটা লিখিত এক্সাম হবে, আর 40 নাম্বার যে লিখিত এক্সাম সেটার জন্য তোমাকে 45 মিনিট দেওয়া হবে। অর্থাৎ এমসিকিউর জন্য তুমি 45 মিনিট পাবা, এবং হচ্ছে লিখিতের জন্য তুমি 45 মিনিট পাবা। টোটাল 90 মিনিটের মধ্যে তোমাকে এক্সামটা শেষ করতে হবে। আর এই দুইটা এক্সাম কিন্তু তোমাকে একসাথেই হবে। অর্থাৎ তুমি প্রথমে এমসিকিউটা আনসার করবা, দেন এমসিকিউ আনসার করা শেষ হলে 45 মিনিট শেষ হওয়ার পরে তুমি লিখিত আনসারটা শুরু করবা। আর এখানে দুইটা মিলে মোটামুটি 100 নাম্বার। মোট পরীক্ষার সময় হচ্ছে আমরা 90 মিনিট। আমরা সেটা দেখলাম যে 45 করে। আর এখানে আমাদের একটা নেগেটিভ নাম্বার আছে। নেগেটিভ নাম্বার বলতে কি বোঝাই, অর্থাৎ আমি যদি কোনো আনসার ভুল করি সেটার জন্য হচ্ছে আমাকে নাম্বার কাটা হবে। কই থেকে কাটা হবে, আমি যেগুলো আনসার ঠিক হয়েছে সেখান থেকে হচ্ছে আমার ভুল আনসারের জন্য নেগেটিভ নাম্বারটা কাটা হবে। সাপোজ আমি 10টা কারেক্ট আনসার করছি আর 4টা ভুল আনসার করছি, আর প্রতিটা ভুল আনসারের জন্য হচ্ছে 0.25 করে কাটা হবে। কেমন, তার মানে কি একটা ভুলের জন্য যদি 0.25 করে কাটা হয় তাহলে 4টা ভুলের জন্য কত, 1 নাম্বার কাটা হবে। তার মানে আমি যদি 10 নাম্বার কারেক্ট করি এবং 4টা ভুল করি তাহলে আমার কিন্তু ওই 10 নাম্বার থেকে 1 নাম্বার কেটে ফেলা হবে, আমার 9 হয়ে যাবে আনসার কিন্তু। তার মানে আমরা যখন আনসার করব, আমি যে আনসারগুলো পারি না বা যেগুলো হচ্ছে আমার ভুল হওয়ার পসিবিলিটিস আছে সেগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। বরং আমি যদি আনসার করে আসি ভুলগুলো, আমার যেগুলো কারেক্ট হবে সেগুলো থেকে কেটে যাওয়ার পসিবিলিটিস আছে আর কি অনেক বেশি। তো এটা একটু তোমরা সতর্ক থাকবা যখন এক্সাম দেবা। তো এখানে হচ্ছে আমরা মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখি, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো মার্কস ডিস্ট্রিবিউশন কিন্তু ভিন্ন ভিন্ন। আমরা জানি যে কি এই ক ইউনিটে সায়েন্সের স্টুডেন্টরা এক্সাম দেবে, তারপরে বিজ্ঞান সায়েন্সের স্টুডেন্টরা এক্সাম দিবে, মানবিকের স্টুডেন্টরা এক্সাম দিবে, তাহলে এবং হচ্ছে কমার্স থেকে যারা আসবে, ব্যবসা শিক্ষা অনুষদ থেকে আসবে তারাও এক্সাম দিবে। তাহলে সবার জন্য কি এক্সাম সিস্টেম এক হবে না? এক হবে না। নর্মালি যারা বিজ্ঞান বিভাগ থেকে সরাসরি ক ইউনিটে এক্সাম দিবে তাদের সিস্টেম একরকম, আবার যারা হচ্ছে মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখা থেকে আসবে এসে পরীক্ষা দিবে তাদের জন্য একটা সিস্টেম। তো আমরা প্রথমে দেখব বিজ্ঞান বিভাগের যে পরীক্ষার্থী আছে তারা কোন কোন সাবজেক্ট এক্সাম দিবে। তারা হচ্ছে পদার্থবিজ্ঞান সেটা অবশ্যই তাকে আনসার করতে হবে। অর্থাৎ পদার্থবিজ্ঞান সেটা হচ্ছে আবশ্যিকভাবে তাকে আনসার করতে হবে। সেখানে 15টা এমসিকিউ থাকবে এবং হচ্ছে সেখান থেকে 10 মার্ক হচ্ছে লিখিত থাকবে, সেটা হচ্ছে তোমাকে অবশ্যই আনসার করতে হবে। তারপর হচ্ছে রসায়ন সেটাও তোমাকে বাধ্যতামূলকভাবে আনসার করতে হবে। সেখানে 15 মার্কের এমসিকিউ থাকবে এবং হচ্ছে 10 মার্কের তোমার লিখিত থাকবে। এবং হচ্ছে তোমরা যারা
গণিত অথবা জীববিজ্ঞান, বাংলা, ইংরেজি, এখান থেকে যে কোনো দুইটি বিষয় হচ্ছে তোমাকে আনসার করতে হবে। নর্মালি যাদের হচ্ছে গণিত অপশনাল হয়ে থাকে তাদের হচ্ছে আবার জীববিজ্ঞান হচ্ছে বাধ্যতামূলক হয়ে থাকে, তার মানে তোমাকে তখন জীববিজ্ঞান করতে হবে। এবং গণিত তুমি অপশনাল যেটা আছে সেটা স্কিপ করে তুমি চাইলে বাংলা অথবা ইংরেজিও আনসার করতে পারো। অর্থাৎ তোমাকে যে চারটা আছে গণিত, জীববিজ্ঞান, বাংলা, ইংরেজি, এই চারটা থেকে তোমাকে যে কোনো দুইটা আনসার করতে হবে। দুইটা কিরকম, ধরো তোমার হচ্ছে জীববিজ্ঞান হচ্ছে অপশনাল, তার মানে তোমার গণিত কিন্তু তখন আর অপশনাল না, গণিত তখন তোমার বাধ্যতামূলক হয়ে যাবে। আবার তোমার হচ্ছে গণিত অপশনাল, তখন জীববিজ্ঞান তোমার বাধ্যতামূলক, তার মানে তখন জীববিজ্ঞান বাধ্যতামূলকভাবে করতে হবে। আর ফোর্থ সাবজেক্ট যেটা বা অপশনাল যেটা, সেটা তুমি চাইলে স্কিপ করতে পারো, করে তুমি বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা দাগাইতে পারো। আর তুমি চাইলে পদার্থবিজ্ঞান আনসার করতে পারো, রসায়ন আনসার করতে পারো, গণিত এবং জীববিজ্ঞান এই দুটাই আনসার করতে পারো, তখন তোমাকে আর বাংলা ইংরেজি আনসার করতে হবে না। তখন এখানে যে কোনো প্রতিটা সাবজেক্টের জন্য আমার এমসিকিউ থাকবে 15 করে আর লিখিত থাকবে 10 করে। এখানে টোটাল আমার চারটা সাবজেক্ট আমার আনসার করতে হবে, তার মানে 4 15 60 আর হচ্ছে এখানে 7 10 40, অর্থাৎ টোটাল আমার 100 মার্কের যে পরীক্ষা হচ্ছে সেটা এখানে আমরা দেখতেছি। এখন যদি দেখি আমরা যারা মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখা থেকে এসে বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিবে বা ক ইউনিটে পরীক্ষা দিবে, তারা কোন কোন সাবজেক্ট পরীক্ষা দিবে? তারা হচ্ছে তোমার বাংলা দিতে হবে বাধ্যতামূলকভাবে, বাংলাতে হচ্ছে তোমার 15 নাম্বার থাকবে, 10 নাম্বার লিখিত থাকবে। তারপর হচ্ছে তোমাকে ইংরেজি আনসার করতে হবে, সেটাও বাধ্যতামূলক আমরা দেখতেছি, অর্থাৎ বাংলা ইংরেজি এটা বাধ্যতামূলকভাবে আনসার করতে হবে। ইংরেজি থেকে সেমভাবে 15 মার্ক এমসিকিউ, 10 মার্ক লিখিত। তারপর আমরা যদি দেখি তোমাকে এখানে আরও একটা অতিরিক্ত সাবজেক্ট আনসার করতে হবে, সেটা হচ্ছে আইসিটি আনসার করতে হবে, সেটাও আবশ্যিকভাবে তোমাকে আইসিটি আনসার করতে হবে। যারা হচ্ছে কই থেকে আসবা, মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখা থেকে এসে ক ইউনিটে পরীক্ষা দেবা। আর আইসিটির নাম্বার কত? 15 আর লিখিত কত? 10। এবার আমরা যদি দেখি এখানে আরেকটা জিনিস অপশনাল আছে, সেটা তুমি চাইলে গণিত, পরিসংখ্যান, ভূগোল, মনোবিজ্ঞান, অর্থনীতি, এই যে কোনো একটা এই চারটা সাবজেক্টের তুমি চাইলে যে কোনো একটা আনসার করতে পারো। সেখানে তোমার নাম্বার হচ্ছে এমসিকিউর জন্য 15 আর লিখিতর জন্য 10। আমরা দেখতেছি যে প্রতিটা সাবজেক্টের নাম্বার হচ্ছে সমান, তার মানে কি আমার এখানে বাংলা, ইংরেজি, আইসিটি এই তিনটে হচ্ছে আমার বাধ্যতামূলক, আমাকে এগুলো আনসার করতেই হবে। আর আমাকে একটা সুযোগ দিছে কি, আমি চাইলে জেনারেল ম্যাথ আনসার করতে পারি, অথবা পরিসংখ্যান আনসার করতে পারি, ভূগোল, মনোবিজ্ঞান অথবা অর্থনীতি, এগুলো হচ্ছে নর্মালি আমাদের ফোর্থ সাবজেক্ট হয়ে থাকে কলেজে। তো এগুলোর যে কোনো একটা তুমি আনসার করবা, সেটার এমসিকিউ 15 এবং হচ্ছে লিখিত 10 নাম্বার আনসার করবা। এভাবে দেখো 4 15 60 ফর এমসিকিউ অ্যান্ড হচ্ছে 4 10 40, এটা হচ্ছে লিখিতর জন্য। টোটাল আমরা দেখতেছি এখানে আমাদের 100 নাম্বারের এক্সাম। তো এটা হচ্ছে আমাদের সায়েন্স থেকে যারা আসবে তাদের এক্সাম কীভাবে দিতে হয় সেটা আমরা আগের স্লাইডে দেখলাম। এখানে আমরা দেখলাম যারা মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখা থেকে এসে ক ইউনিটে পরীক্ষা দিতে চাইবে তাদের জন্য এক্সাম সিস্টেম কেমন হবে। তো আমরা যদি দেখি এখানে নর্মালি বিষয় নির্বাচনের নিয়মগুলো কী কী, তো এখানে আছে যে যারা হচ্ছে উচ্চ মাধ্যমিকে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান পড়েছে তারা এই বিষয়গুলোতে এক্সাম দিবে। ইচ্ছা করলে তারা চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দাগাইতে পারে, সেটা আমরা অলরেডি বলে দিলাম। তো অলরেডি আমরা এটা আলোচনা করা হয়ে গেছে আগের স্লাইডগুলোতে। আর আমরা যদি দেখি যারা হচ্ছে ইংলিশ মিডিয়াম থেকে আসবে তারা কি করবে, পদার্থবিজ্ঞান এবং রসায়ন হচ্ছে তাদেরকে বাধ্যতামূলক দিতে হবে, এবং ওই যে আগের মতো তারা গণিত, জীববিজ্ঞান, বাংলা অথবা ইংরেজি এইগুলোর মধ্যে হচ্ছে যে কোনো দুইটা দিবে। মানে নর্মাল স্টুডেন্টদের জন্য যে নিয়ম, যারা হচ্ছে ও লেভেল থেকে আসবে তাদের জন্য মোটামুটি কাছাকাছি নিয়ম আর কি। তো আমরা যদি দেখি এখানে উত্তীর্ণ হওয়ার শর্তাবলীগুলো কী কী, অর্থাৎ এখানে আমি যে পরীক্ষা দিলাম এখানে আমার পাস নাম্বার কত, অর্থাৎ কত নাম্বার পাইলে আমার খাতা রিটেন খাতা দেখবে, কত নাম্বার পাইলে আমার একটা চান্স হওয়ার পসিবিলিটি আছে, সেটা হচ্ছে আমরা একটু দেখবো। তো আমার টোটাল আমার যে এমসিকিউ থাকবে 60-এর মধ্যে আমাকে 24 পাইতে হবে। আমি যদি পাস করতে চাই 60-এর মধ্যে হচ্ছে আমাকে কত পাইতে হবে, 24 পাইতে হবে। 24 যদি তুমি না পাও তোমার হচ্ছে রিটেন খাতা দেখবে না। ধরো তুমি 23 পাইলা 60-এর মধ্যে, তোমার যে এমসিকিউ আছে 60টা এমসিকিউর মধ্যে তোমার 23টা হয়েছে, তাহলে কি করবে, তোমাকে ডিরেক্ট ফেল দিয়ে দিবে, তোমার হচ্ছে রিটেন খাতা আর দেখবে না। তো তোমার যদি ফার্স্ট মার্কটা উঠে, মিনিমাম যদি 24 উঠে, দেন হচ্ছে তারা হচ্ছে তোমার লিখিত খাতা মূল্যায়ন করবে। নর্মালি কতগুলো তারা খাতা মূল্যায়ন করবে, ধরো পাস করছে এমসিকিউতে পাস করছে 100 জন, তার হচ্ছে 500টা লিখিত খাতা দেখবে। অর্থাৎ যতজন এমসিকিউতে পাস করবে তার 5 গুণ ছাত্রের হচ্ছে তারা লিখিত খাতা মূল্যায়ন করবে। আর লিখিতের পাস নাম্বার হচ্ছে তোমার 12, মানে লিখিততে তুমি যদি 12 পাও তাহলে তুমি পাস করবা। ধরো তুমি এখানে 60-এর মধ্যে 50 পাইলা কিন্তু এখানে 10 পাইলা, তাহলে কি তুমি টিকবা? পসিবিলিটি খুবই কম, কারণ তুমি লিখিত তো তখন ফেল করতেছো, তোমাকে তখন ফেল দেখাবে, অকৃতকার্য দেখাবে। তো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এমসিকিউতে আমাকে অবশ্যই 24 পাইতে হবে, এবং লিখিত তো হচ্ছে মিনিমাম আমাকে 12 নাম্বার ক্যারি করতে হবে এই ক ইউনিটে পাস করার জন্য। আর ক ইউনিটে ফেলের পরিমাণ অনেক বেশি আমরা দেখে থাকি, যে মানে এমন একটা কথা আছে যে তুমি যদি ক ইউনিটে শুধুমাত্র পাস করতে পারো, তোমার সিরিয়াল যাই হোক, তুমি যদি এমসিকিউ এবং হচ্ছে লিখিততে পাস করতে পারো, শুধুমাত্র তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে যে কোনো একটা সাবজেক্ট পাওয়ার পসিবিলিটিজ আছে। সেটা 70 থেকে 80% ক্ষেত্রে হয়েছিল। 7000 8000 সিরিয়াল থেকেও অনেকে পাস, অনেক হচ্ছে সাবজেক্ট পেয়ে পড়তেছে। তার মানে তুমি যদি ক ইউনিটে শুধুমাত্র পাস করতে পারো রিটেন এবং হচ্ছে এমসিকিউতে, তোমার একটা সিট পাওয়ার পসিবিলিটিজ আছে।
এখন আমরা যদি দেখি তো এখানে হচ্ছে নাম্বার ডিস্ট্রিবিউশনটা কেমন হয়। আমরা অলরেডি জানি আমাদের যে মানে জিপিএ আছে, এসএসসি এর জিপিএ যেটা আছে সেটাকে 2 দ্বারা গুণ করবে, এইচএসসি এর জিপিএ যেটা আছে সেটাকে 2 দ্বারা গুণ করবে, সেখান থেকে আমার একটা নাম্বার হবে। আর ভর্তি পরীক্ষার যে 100 নাম্বার সেখান থেকে আমার একটা নাম্বার আমি যত পাই সেটা যোগ করে হচ্ছে আমার টোটাল স্কোর যোগ করা হবে। অর্থাৎ এখানে হচ্ছে টোটাল আমার 120 নাম্বারের এক্সাম হচ্ছে। তার মানে 120 নাম্বার কীভাবে, আমার এসএসসিতে জিপিএ কত 5, 5কে 2 দ্বারা গুণ 10, এসএসসিতে জিপিএ কত 5, 5কে 2 দ্বারা গুণ 10, আর এক্সাম হচ্ছে কত মার্কের 100 মার্কের। টোটাল হচ্ছে 120 নাম্বারের একটা এক্সাম হবে, সেখান থেকে তোমার মেধা স্কোর বের করা হবে। তার মানে তুমি এসএসসিতে যে নাম্বারটা পাইছো সেটাকে 2 দ্বারা গুণ করবা, এসএসসিতে যেটা পাবা সেটাকে 2 দ্বারা গুণ করবা। তার মানে তোমার এখানে একটা নাম্বার আসতেছে, আর বাকিটা তোমাকে তুলতে হবে কই থেকে, যে 100 মার্কের এক্সাম হবে সেখান থেকে তুলতে হবে। তারপরে টোটাল যেটা হবে সেটা হচ্ছে তোমার মেধা স্কোর, সেভাবে হচ্ছে তোমার যে মেরিট পজিশন আছে সেটা হচ্ছে সেট করা হবে। তো আমরা যদি দেখি এখানে একটা স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটা হচ্ছে 24-25 সেশনে যে এক্সামটা হয়েছে সেটার একটা আমরা পরিসংখ্যান দিয়েছি। সেখানে হচ্ছে তোমার 1,20,488 জন হচ্ছে এক্সাম দিয়েছিল, অর্থাৎ 1,20,488 জন, তার মধ্যে পাশ করছিল মাত্র 5.93%। অর্থাৎ পাশের হার খুবই কম, অর্থাৎ প্রতি 100 জনে মাত্র পাশ করছে 4 জনের মতো বলা যায়, 6 জনের মতো, প্রতি 100 জনের মাত্র 6 জন পাশ করছে। তার মানে এখানে পাশের রেট খুবই কম। তার মানে বুঝতেছো, যদি তুমি শুধুমাত্র পাস করতে পারো তুমি একটা সিট পেতে পারো। লাস্ট বছরে এমনও দেখা গেছে যে অনেকগুলো সিট ফাঁকা ছিল, কারণ কি অনেক হচ্ছে পাস করতে পারে নাই। তো মোটামুটি এটাই ছিল আমাদের ক ইউনিট পরিস্থিতি। এবং হচ্ছে তোমাদের যদি ফার্দার কোনো কোশ্চেন্স থাকে, কোনো কোয়েরিজ থাকে, আমাদের পেজের আমাদের যে ডিউ ড্রিমার্স স্বপ্ন সাহস সংগ্রাম যে পেজটা আছে সেখানে তোমরা ইনফর্ম করতে পারো, তোমরা আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারো। আমরা তোমাদের সকল কোয়েরিজের আনসার দেওয়ার চেষ্টা করব। এবং সবার জন্য শুভকামনা, আমাদের সাথেই থাকো, ডিউ ড্রিমার্স স্বপ্ন সাহসের সাথেই থাকো, তোমাদের জন্য শুভকামনা।